তো বলছি যে আদিবাসী ইচ্ছা কি আদিবাসী ছেলেকে বিয়ে করার, সেরকম ইচ্ছা? অন্য কেউ যাদের গাছ তাদের যদি কাটতে হয় তাহলে আমার বলে তারপর কাটতে হবে, নাহলে সেই বংশ শেষ হয়ে যাবে একদম। তাই পুরো বংশ কেউ বাতি দেওয়ার লোক থাকবে না। যেই 4টে বাচ্চা ওই যে ডাল কেটেছে ধরেছে, এদের ঘুমোতে গেলেও হবে না, ওদের জাগিয়ে রাখতে হবে। যদি ওরা ঘুমিয়ে পড়ে তাহলে গাছগুলো ঝিমিয়ে পড়বে। বাছাই করে যে কোন জায়গায় কোন গাছের পাশে একটু নাচ গান করা যাবে সেমন একটা জায়গা বেছে নেয়। কটা 5টা মুকুট তো? হ্যাঁ 5টা মুকুট কাটতে হবে, মানে 5টা মুকুটওয়ালা ডাল কাটতে হবে, এক জায়গায় ডাল কাটলে হবে না, মুকুট কাটতে হবে। এরপরে 7টা কাটতে হবে। 7টা 5টা 7টা আর কটা? 3টে। সেই মজা হচ্ছে, ইনি কিন্তু সেই মজা হচ্ছে। গানের মাধুর্যটাকে বৃদ্ধি করছে ওনার এই নাকটা হাতটা। 3 দিন আগে নিমন্ত্রণ দিতে হয় গাছটাকে। তাও মেয়ে মানুষ বলে আটকানো যাচ্ছে, তো আপনাদের মতন ছেলেরা হলে আটকাতে পারতাম না। এরকম শক্তি, ওদের 4টে-5টা লোক লেগে যায়। কি বলেন তো, আমার বাঙালি ছেলে করবেন না, বাঙালি ছেলে দেখবেন না। ও বলে আমার জাতে গর্ব, আমার জাতের ছেলেই চাই। পুজোটা হওয়ার পরে মুরগিটা বলি দেবে, বলি দিয়ে ওই রক্তটাকে ওই গাছটা আছে না, ওই গাছটার মধ্যে দেবে। আর এই মাংসটা কি হবে? ওই মাংসটাকে তখন আবার ভোগ রান্না হবে। আমাদের যে সময় বয়স, আমরা সেই সময় হয়তো শিকার করছি, শামুক খাচ্ছি, ইঁদুর খাচ্ছি, আমাদের যেটা যেটা আমরা পূর্বপুরুষরা খেয়ে এসেছে। হাঁড়িয়াটা একটা এমন জিনিস, আমাদের আদিবাসীর মধ্যে জন্ম হলেও হাঁড়িয়া লাগে, মৃত্যু হলেও হাঁড়িয়া লাগে, বিয়ে করলেও হাঁড়িয়া লাগে, পুজো করলেও হাঁড়িয়া লাগবে। নমস্কার দর্শক, আমি কৃষ্ণ দত্ত। কৃষ্ণ দত্তের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছ আমি আছি একটা আদিবাসী পাড়া, আর এই আদিবাসী পাড়ার বা আদিবাসীদের প্রধান যে উৎসব সেটা হচ্ছে করম পুজো। তো তোমাদের আজকে এই যে করম পুজোর কীর্তিকলাপ বা কার্যকলাপ বা রীতিনীতি সেইগুলো নিয়ে আজকে থাকছে আমার এই ভিডিওতে। যে ওদের যে মেইন উৎসব করম পুজো, সেখানে কি থাকে, সারাদিনে ওরা কি করে, কিভাবে তারা তাদের উৎসবটা পালন করে, সেই বিষয়টাই তোমাদের বলবো আজকের এই ভিডিওতে। সাধারণত জানো সামনেই পুজো আগত, আমাদের দুর্গা পুজো আগত, আমাদের মেইন পুজো বড় মা দুর্গা। তো ওদেরও মেইন যে পুজো সেটা হচ্ছে করম পুজো। তো আমাদের সাধারণত বিভিন্ন পুজোর যে রীতিনীতি সেগুলো সবাই জানি, প্লাস আমরা সেইগুলো ভিডিওর মাধ্যমে লোকদের দেখাই। কিন্তু এই যে আদিবাসীদের উৎসব, এই উৎসবটা খুব কম লোকেই জানে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেই রকম একটা অজানা তথ্য শেয়ার করি, যে আদিবাসীদের যে পুজো করম পুজো, তাদের যে উৎসবটা কিভাবে তারা পালন করে সেই জিনিসটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সেটাকে তাহলে বুঝতে পারবে। তো দর্শক দেখুন, আমরা কিন্তু এখন আছি আদিবাসী পাড়ায়। আর আদিবাসীদের যে প্রধান যে উৎসব সেটা হচ্ছে করম পুজো। আজকে কিন্তু সেই করম পুজো হচ্ছে, আর ওনটা কিন্তু সবাই এই করমের ডাল ভাঙতে যাচ্ছে সারি বেঁধে নাচ করতে করতে। সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আমরা এই 5 জন ডাল আনতে যাচ্ছি, গরম ডাল। আমরা 5 জন। এই যে কাছে, এই কাছে দিয়ে কাটা হবে। এই যে হ্যাঁ, এই কাছে দিয়ে। আর এই যে করলা আমাদের। এটা কিসের, এটা কি দিয়ে তৈরি? এটা করমা, ঘাসের আমাদের এটা করলা। দেখতে পাচ্ছি যে সবার থেকে তোমরা 5 জন আলাদা। এই তোমাদের এই আলাদা 5 জনের কারণ কি?
हमारी पाँचटा आलम एम कालदाम डाल्ला था पागे करम परम 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 चले बारता मान्नती এইবার আজকে কেন আজকে একসাথে আলাদা কেন? আমায় গুছান হাসুয়া আর পররাই করম গাছটা কই? এই গাছটাকে করম গাছ বলে? তো দেখো এই ভাই এটা কি হচ্ছে? এইটা গঙ্গা জল দিচ্ছে, গাছে উঠবে, তাই দিচ্ছে এটা দিয়ে পুজো দিয়ে এবারে উঠবে। মানে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে এবার গাছে উঠবে, গাছে উঠতে গেলে ডাল কেটে নেবে। হ্যাঁ, ডাল কাটবে। তো এই দেখতে পাচ্ছ ওনাদের যে করম গাছ, এইটা কিন্তু করম গাছ। এই করম গাছের ডালটাই কিন্তু কেটে নিয়ে যাবে এখন, এইগুলো পুজো দেওয়া হবে তাই তো? নিয়ে গিয়ে পুজো দিতে হবে বাড়ি। আর দেখো এবার কিন্তু গাছটাকে পুজো দেওয়া হবে তাই তো? গাছটাকে পুজো করা হবে, গঙ্গার জল ছিটিয়েছে প্রথমে, এবার গাছটাকে পুজো দিয়ে তারপরে কিন্তু সেই গাছের ডালটা কাটা হবে। এই যে গাছ, এই গাছটাই কিন্তু এনাদের যে পূজ্য দেবতা করম, সেই করম গাছ, এই করম গাছের ডাল। আর এই যে করম গাছ, এই করম গাছটাকে কিন্তু পূজ্য দেবতা ওনাদের। এই গাছটাকে ওনারা দেবতা হিসেবে কিন্তু মেনে চলে, এই সেই করম গাছ। আর এটা সচরাচর সেখানে কিন্তু দেখা যায় না। এর নিচে তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের নিচে একটু দেখাবো। এই যে এর গাছের নিচে যে মাঝে মাঝে পুজো দেওয়া হয়, তার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে যে এটা মাঝে মাঝে পুজো দেওয়া হয়। তো এটাকে এই গাছটাকে এখন বস্ত্র পরানো হচ্ছে তাই তো? এই যে গাছটা, এই গাছে কি সবসময় পুজো দেওয়া হয়? হ্যাঁ, সবসময় পুজো দিয়ে হয়। এবার গামছাটা কতদিন থাকবে? গামছা যে পারবে, এখন আমরা নিমন্ত্রণ দিয়ে গেছি, নিমন্ত্রণটা আমরা আজকে পালন করছি। হ্যাঁ। আর এই সুতো দিয়ে কটা পাক দিতে হবে? 7টা। এই 7টা পাক দেওয়ার কি কোনো ইয়ে আছে, রীতি আছে? 7 গুণ আছে না, হ্যাঁ ওই 7 গুণের কাপড় পরানোর পরে 7টা সুতো দিয়ে বাঁধা হয়েছে। হ্যাঁ। এবার বেঁধে এইবার এখান থেকে এই চেয়ে নেবো, ওনার অংশ আমরা চেয়ে নেবো, চেয়ে নিয়ে গিয়ে ওনাকে পুজো করবো। মানে এটাকে কাপড় পরিয়ে ওনার অংশ চেয়ে নেবেন, তারপরে ওইখান থেকে ওনাদের ওইটাকে 3 নিয়ে টুকরো গিয়ে নেবেন তাই তো? ওখানে- হ্যাঁ, ওখানে 3 টুকরো নেবেন। হ্যাঁ, দিয়ে ওখানে নিয়ে গিয়ে বসাবো, বসিয়ে নিয়ে ওকে জাঁকজমক করে পুজো দেবো, দিয়ে কালকে সন্ধ্যে 6টা-7টার দিকে ভাসিয়ে দেবো। বাসিয়ে দেবো, দড়ি হচ্ছে রোগ মুক্ত করে, রোদ মুক্ত করে। যে কোনো মানুষের যে রোগ থাকবে সেই রোগের ওইটা কামনা করে ওই বাড়ি খাবে, ব্যাস বাড়ি খেলে রোগ চলে যাবে। চলে যাবে। তাহলে এরকম দড়ি কটা আছে? এখন আপাতত 2টো নতুন বানানো হয়েছে। নতুন 2টো বানানো হয়েছে। 3টে আছে আপনার। টোটাল 3টে। হ্যাঁ, টোটাল 3টে। গতবারের পুরনো একটা আছে। পুরোনো একটা আছে, পুরোনোটা এখানে গাছের সাথে রাখা হবে তাই তো এখন? আর এই নতুন 2টোর থেকে 2টো নিয়ে যেতে হবে, দুটো যাবে। তারপর ওই 2টো কি হবে? এই যে পুজো হয়ে গেলে বিসর্জন দিনে একটা জলে চলে পুকুরে যাবে হ্যাঁ। আর একটা বাড়ি থাকবে। একটা বাড়ি থাকবে, ওইটা আবার সামনের বছর আবার এসে দিয়ে যেতে হবে। আর একটা রাস্তা রাখতে হয়। মানে এটা রাখতে হবে, কারণ যদি কোনো সময় রোগ মনে হয় সে নিজে নিজে ই করে নেবে তাই তো? তো দেখো এই একটা উলো ঘাসের একটা দড়ি তৈরি করেছে ওনারা। আর এই দড়িটা ওনাদের বিশ্বাস যে এটা দিয়ে যদি গায়ে আঘাত করা হয়, গায়ে যত রোগ থাকে সেই রোগটা চলে যায়, ওনাদের সেই বিশ্বাস। ওটা কিন্তু 3টে ওরকম করেছে, পুরনো একটা ছিল আর নতুন 2টো। পুরনোটা এই যে গাছ, এই গাছের সঙ্গে কিন্তু বেঁধে রেখে যাবেন, আর যে 2টো আছে সেই 2টো ওনারা বাড়ি নিয়ে যাবে। গামছা দিয়ে 7টা পাক দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কারণ এখানে 7টা বোন তাদের জন্য। আর ওনাদের এই পুজো দিয়ে ওনাদের থেকে ওনাদের শরীর, মানে এই গাছের যে অংশ, 3টে অংশ কেটে নেওয়ার জন্য 3টে টুকরো চেয়ে নিচ্ছে গাছের থেকে। এটা পিঠে, কিসের পিঠে এটা? চালের গুঁড়ি। চালের গুঁড়ির পিঠে। চালের গুঁড়ি দিয়ে কিন্তু পিঠে তৈরি করে। দেখো পিঠে তৈরি করেছে, আর এই পিঠে তৈরি করে কিন্তু গাছের গোড়ায় দিচ্ছে। সুন্দর সুন্দর। এই দেখো এবার হারিয়ে দেওয়া হচ্ছে ওনাদের, ওনাদের যে পুজোর নিয়ম, সেই নিয়মের মধ্যে হারিয়ে দিতে হয়, হারিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা খেলে নেশা হয় ওনটা কিন্তু সেটা সুন্দর করে মন্ত্র পড়ে গাছটাকে কিন্তু হারিয়ে দেওয়া হচ্ছে। ওনাদের রীতি এটা, যে হারিয়ে দেওয়া, দেখতে পাচ্ছ। দেখো উনি কিন্তু গাছ কাটবেন।
ডালটা কে কাটবেন? ডালটা আমাদের এই গুরু কাটবে। গুরু? হ্যাঁ, গুরু। উনি? হ্যাঁ। তো এই ডাল কাটার জন্য কি আলাদা কোনো দীক্ষিত হতে হয়, না যে কেউ কাটতে যে কেউ কাটতে পারে? ওই পুজো দেওয়া হয়ে গেছে, এবার যে কেউ উঠতে পারে। যে কেউ উঠতে পারবে, হ্যাঁ বুঝতে পারছি। পুজো না দেওয়া পর্যন্ত কেউ উঠতে পারে। কেউ উঠতে পারবে না। আর এই যে পুজোটা করে গেলাম না, হ্যাঁ অন্য কেউ যাদের গাছ হ্যাঁ তাদের যদি কাটতে হয় তাহলে আমার বলে তারপর কাটতে হবে, নাহলে সেই বংশ শেষ হয়ে যাবে একদম। তাই? হ্যাঁ, পুরো বংশ কেউ বাতি দেওয়ার লোক থাকবে না। মানে এটা যদি কোনো কারণে ডাল কেউ কেটে নিয়ে এমনি করে নেয় ভুল করে, গাছ বিক্রি করতে পারে। মানে গাছটাকে এই গাছটাকে কখনোই তারা বিক্রি করবে না, আর বিক্রি করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে হয়, তাই? নাহলে সেই বাতি দেওয়ার লোক থাকবে না। এরকম হয়? হয়েছে, এটা হয়েছে এরকম? হ্যাঁ হয়েছে। আমার শ্বশুর বাড়ি হয়েছে, তাই? চার ভাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে। এইরকম মোটা গাছ, ওই গাছটা শুধু একাংশ এরকম একটা ডাল, মোটা ডাল কেটেছে, কাটার পর থেকেই ও বুড়ি সেজে, এই ঠাকুর বুড়ি সেজে গিয়ে বলে, বাবু তোমার তো কোনো অভাব নেই, তাহলে তুমি এই গাছ কাটছো কেন? একটা গাছের জন্য তা বলছে না আমি কাটবো। বলছে তোমার এই মানে বাতি দেওয়ার লোক থাকবে না। এইবার এখন কি হয়েছে, রাস্তায় পাগল সেজে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে চার ভাই। তাই? এত জাগ্রত? এত জাগ্রত, তাহলে আমরা এত কিছু করবো কেন? এই যে বাধা টাদা নিয়ে আসা, আমরা ওই যে দুর্গা পুজো, কালী পুজো, মূর্তি পুজো হয় না, হ্যাঁ আমরা বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, গাছটাই মেইন। আমাদের ইনি হচ্ছে সব। বুঝতে পারি। তো আপনি এই ইসের মধ্যে গুরু, তাই তো? ইসের আপনার নাম কি আছে? আমার নাম কার্তিক সর্দার। কার্তিক সর্দার। এটা কি বংশ পরম্পরায় গুরু হয় না? না, বংশ পরম্পরা আমাদেরই এই ঠাকুর। এই ঠাকুরটা। এই যে গাছ, এই গাছটার কিন্তু ক্ষমতা, অসীম ক্ষমতা। তো গুরু সেটা বলল যে এই গাছটা পুজো দেওয়ার পরে এর মালিকও এই গাছটাকে কাটতে পারবে না, যদি কাটে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে, যাকে বলে বাতি দেওয়ার কেউ থাকবে না, যদি ওনাদের কাছে অনুমতি না নিয়ে কেউ এই গাছটাকে হাত দেয়। তাহলে কতটা জাগ্রত এই গাছটা। আর ওনারাই মূর্তি পুজোয় বিশ্বাস করে না, ওনারা এই গাছটাকে বিশ্বাস করে। ওনাদের রীতিনীতি হচ্ছে এই গাছটাকে ঘিরে, তাই অনেক অনেক রকম রীতিনীতি পালন করে কিন্তু এই গাছটাকে তারা পুজো দিল। এবার পুজো দেওয়ার পরে ওনারা এই গাছ থেকে 3টে অংশ কেটে নিয়ে যাবে, আর সেই কাটা তোমাদের দেখাবো। আর ওনারা কিন্তু এখন দেখছেন যে কোন ডালটা কাটতে হবে, ওরা সেই গবেষণা করছে। এই গাছটা করম গাছ, দেখলে যে কোন ডালটা কাটলে হবে সেই গবেষণা ওরা চালাচ্ছে এখন। এই করম গাছ কি সব জায়গায় দেখা যায়? না, সব জায়গায় হয় না। সব জায়গায় হয় না, বলো না। যেখানে যেখানে দেখা যায় তোমরা আগের থেকে খবর নিয়ে নাও। হ্যাঁ, আর যেখানে যেখানে গাছ থাকে সেখানে সেখানে আমরা যাই, দেখি গাছটা যদি সঠিক হয় তাহলে সেই গাছে গরম গাছ ডাল কেটে নিয়ে আসি। 3 দিন আগে নিমন্ত্রণা দিতে হয় গাছটাকে। মোটামুটি গাছটা খুঁজতে সময় লাগে। এবার দেখছে আমরা জায়গায় গাছ নিয়ে গাছে ডাল নিচ্ছি, সেই জায়গায় নামা যায় না, সেই জায়গাটায় মোটামুটি নাচাও যায় না। তো ওই জন্য সেই সব জায়গা বাদ দেবো, অন্য জায়গায় দেখবো যেখানে নাচা করা যায়, লোক জায়গায় বড় পাবো। গাছে কিন্তু উঠে যাচ্ছে, এই দেখো গাছটা কিন্তু নরম গাছ। এই যে গাছ, এই গাছের যে ডাল সে কাটার জন্য কিন্তু দাদা উঠেছে, দেখতে পাচ্ছ। কটা 5টা মুকুট তো? হ্যাঁ, 5টা মুকুট কাটতে হবে। মানে 5টা মুকুটওয়ালা ডাল কাটতে হবে, এক জায়গায় ডাল কাটলে হবে না। মুকুট কাটতে হবে, এরপরে 7টা কাটতে হবে। 7টা? 5টা 7টা আর কটা? 3টে। 5টা 7টা 3টে, এটা 5টা হলো তাই তো? 5টা আছে তাই তো? 1টা 2টো 3টে 4টে 5টা মুকুটওয়ালা একটা ডাল কাটলো। এবার আর একটা 3টে মুকুটওয়ালা ডাল কাটবে, আর একটা 7টা মুকুটওয়ালা ডাল কাটবে। মোট 3টে ডাল কিন্তু কাটা হবে এইখান থেকে। এই ডালটাকে মাটি দিয়ে কি করা হলো? এটাই জানতে থাকবে, এবার জ্যান্ত থাকবে তাই তো? মাটি দিয়ে কালকে বিষয় থাকবে, তখন জানতে হবে। তাও জানতে হবে। হ্যাঁ, যে ডাল কাটলে মাটি দিলে কি জ্যান্ত হয়ে যায়? মাটি কাটলে না, যে এই যে করম ডাল মোটামুটি আদার্সে ঘুরলে অনেক জায়গায় আছে, কিন্তু ওনটা আগে কয়েকদিন আগে থেকে ঘুরে ঘুরে দেখে নেয় যে কোথায় কোথায় করমের ডাল আছে এবং কোথায় কোথায় করমের গাছ আছে, এবং এই করম গাছের তারপরে ওরা বাছাই করে যে কোন জায়গায় কোন গাছের পাশে একটু নাচ গান করা যাবে সেমন একটা জায়গা বেছে নেয়। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা, এইখানে যে গাছটা রয়েছে এই গাছের পাশে সুন্দর একটা মাঠ রয়েছে, আর এই মাঠে ওনাদের যে নাচ গান করতে পারবে ওই জন্য ওনটা এই গাছটাকেই কিন্তু বেছে নিয়েছে। ওনটা কিন্তু আরও অনেক ডাল বা গাছ দেখেছিল, কিন্তু সেইখানে না গিয়ে ওনটা এসেছে এই গাছটায়, কারণ এখানে একটা মাঠ রয়েছে। দেখো পাড়ার অনেক লোক তারাও কিন্তু এসে জড় হয়েছে ওনাদের এই কার্যক্রম দেখার জন্য, সবাই ভিডিও করছে।
একটা অসাধারণ দৃশ্য দেখো, সবাই নাচছে। ওনাদের আদিবাসীদের একটা প্রধান উৎসব, আনন্দের উৎসব। আমাদের যেমন পুজোর সময় আমরা অপেক্ষা করে থাকি পুজো, দেখো মনটা। সেই মজা হচ্ছে, ইনি কিন্তু সেই মজা হচ্ছে। গানের মাধুর্যটাকে বৃদ্ধি করছে ওনার এই ডাকটা, হাঁকটা। তোমাদের যে এই যে অনুষ্ঠানটা, হ্যাঁ এই অনুষ্ঠানটার নাম কি? আমাদের হচ্ছে কারাম পূজা। কারাম পূজা। কারাম পূজা, হ্যাঁ। এই যে যে কুড়ুক পূজা। কুড়ুক পুজো, মারাং মুরুং ওটা আলাদা। হ্যাঁ, ওটা আদিবাসীর মধ্যে পড়ে, হ্যাঁ, আকাশ পাতাল আছে। বুঝতে পেরেছি। এইবার এই যে যে পুজোটা, এই পুজোটা কি এই সম্প্রদায়ের, মানে এই যে আদিবাসী সম্প্রদায়ের কি এটা প্রধান পুজো? এটা হ্যাঁ প্রধান পুজো, হ্যাঁ। প্রধান, মানে এটাই প্রধান। হ্যাঁ, দুটো বাচ্চা মানে ছেলে বাচ্চা ইয়ং মানুষ, তাদের দুটো লাগে, মানে তাদের নতুন বস্ত্র দিয়ে তারপরে এই ডালটা কাটতে হয়। জলতে কাটতে। হ্যাঁ, আবার যে দুটো বাচ্চা মেয়ে, দুটো বাচ্চা, যে মেয়ে দুটো ওই ইয়াং মেয়ে, আবার যে দুটো ছেলে ধরেছে সেটাও ইয়াং মেয়ে, মানে ইয়াং ছেলে, তারা ওইটা নিয়ে কেটে নিয়ে ওই বাচ্চাদের হাতে দেবে। তো ওরা দুটোই, ওরা চারজনে কিন্তু ইয়াং, কারো কিন্তু বিয়ে হওয়া না, ওই চারজনেরই লাগবে। নতুন বস্ত্র দিয়ে তারপরে ওই পুজোটা শুরু করতে হয়। পুজোটা হওয়ার পরে মুরগিটা বলি দেবে, বলি দিয়ে ওই রক্তটাকে ওই গাছটা আছে না, ওই গাছটার মধ্যে দেবে। আর এই মাংসটা কি হবে? ওই মাংসটাকে তখন আবার ভোগ রান্না হবে, মানে খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে না, সাদা একটা মানে সাদা ইয়ে ওই আতপ চাল দিয়ে এটা খিচুড়ি প্রসাদের মতো করে, এটা তো বারোয়ালের মধ্যে হয়ে গেল। এটা সবাই পাবে খেতে, আপনারাও পাবেন খেতে, অসুবিধা হবে না, এটা সবাই পাবে খেতে। কিন্তু যাদের নিজের বাড়ির মধ্যে যেটা হয় সেটা কিন্তু তারা বাড়ির মধ্যে খেতে হয় সেটা। আর এটা যখন বারোয়ারি হয়ে গেছে, বারোয়ালি সবাই পাবে। এটা সবাই মানে হিন্দু মুসলমান বলতে কি, হিন্দু মুসলমান অত আসে না, মানে বাদ বাকি আর যারা থাকে ওই কাস্টের মধ্যে লোক আসলেও পাবে। তো এইখানে অন্য কোনো লোককে নিমন্ত্রণ করা হয়? হ্যাঁ, আমরা এরকম অনুষ্ঠানে যে আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে পাড়ার মধ্যে, তোরা আসবি আনন্দ করতে, খাওয়া দাওয়া হলো, ভালো মন্দ করা হলো, তারপরে নাচ গান, কত আনন্দ করা হয় এই সব বিষয় নিয়ে। আর এটা অনুষ্ঠানটা কি সারা রাত হবে আজকে? হ্যাঁ, সারা রাত। এই যে এখন মানে অষ্টম পর যেরকম বন্ধ থাকে না, ওরকম এটাও চলবে সারা রাত। যেই চারটে বাচ্চা ওই যে ডাল কেটেছে ধরেছে, এদের ঘুমোতে গেলেও হবে না, ওদের জাগিয়ে রাখতে হবে। যদি ওরা ঘুমিয়ে পড়ে তাহলে গাছগুলো ঝিমিয়ে পড়বে। তাই? হ্যাঁ, এরকম নিয়ম আছে? এরকম নিয়ম আছে যে ওই চারজন ঘুমিয়ে পড়লে, কিন্তু ওই চারটে বাচ্চাকে ঘুমানো দেওয়া যাবে না। তার সঙ্গে সাথেই পাড়ার আদি মানে যারা বউ, ওরা আমাদের মতন মেয়ে বউগুলো সবাই মিলে ওই নাচ গান করলে ওরাও জেগে থাকবে। এবার ওরা শুধু নিজেরা জাগতে পারবে না, এবার ওদের সঙ্গে দিতে হবে। ওরা ঘুমিয়ে পড়লে ওই ঘুমাতে দিলে হবে না। ওই ডালটা ওই মোড়ের মাথা থেকে এসেছে, তখন ওরা যারা পড়ে যাবে না, যারা ভর হয় তারা ওই জায়গায় ছিল। একটা গায়ের নিয়ম আছে, ওই গানটা করবে আর মাদলের আলাদা ওটা বাজনাটা সুরটাও দিতে হয় সেই সময়। থেকে যে প্রদীপ বার করবে তাদের বাড়িতে যাবে ঠাকুর, তাছাড়া আদার্স যে বের করবে না তাদের বাড়ি যাবে। আমি যদি প্রদীপ বার করি না, ঠাকুর তলায় যদি আমি প্রদীপ না নিয়ে যাই, তাহলে আমার বাড়ি ঠাকুর আসবে না। যদি ওরা নিয়ে যায়, মানে ওরা যদি প্রদীপ নিয়ে যায় ওই ঠাকুর তলায়, তাহলে ওদের বাড়ি ঠাকুর যাবে। মানে ওই দল শুদ্ধ ওই গাছ যে নিয়ে যাচ্ছে ধরে, দুটো ছেলে আর দুটো মেয়েরা, তারপরে যে বউ ঝিরা যারা বাদল বাজাচ্ছে বা এরকম সমস্ত লোকগুলো একসাথে দলে থাকবে। মানে ছেড়ে দিলে তো ওই ভুল গান হলেও কিন্তু মাদল ফাটিয়ে দেবে যারা সয়েল হয়ে আছে। ওরা মানে এমন একটা বাড়ি দেবে বাস ভেঙে চুরমার করে ফেলবে। তাই? এরকম এত শক্তি ওদের। তাও মেয়ে মানুষ বলে আটকানো যাচ্ছে, তো আপনাদের মতন ছেলেরা হলে আটকাতে পারতাম না, এরকম শক্তি ওদের। 4-5টা লোক লেগে যায়। যখন আবার কালকে আরো দৃশ্যগুলো আছে, কালকে ওই পুজোর ডাল তোলার আগে ওই যে 4 জনা ডাল ধরেছে তাদেরকে প্রথমে একটা চাবুক দিয়ে মারবে এরকম টান করে, এই হাত কিন্তু ভাঙতে পারবে না। হ্যাঁ, এই চাবুক মারাটা আজকে হবে না? আজকে হবে না, কালকে হয়। আজকে হবে না, চাবুকগুলো ওখানে রাখা আছে। 3টের আগে সব এগুলো করে নেবে। চাবুক মারা অনেকেই ওই পিটানি খেতে হয়, ওটা মার খেলে কালকে পিটানো হবে। ওটা আজকে হয়নি, ওটা আজকে হবে না, ওটা কালকে হবে।
মোরগটা বলি দেওয়া হলো, এটা কেন? ওটা খাওয়াতে হয়। এইটা বলি দেওয়া হয়েছে আমাদের আদিবাসী যত পুজো হয় অনুষ্ঠান হোক এই করম পুজোর উদ্দেশ্যে এইটা আমাদের লাগে। তার মধ্যে এটা আমাদের হচ্ছে মেন, এটা ভোগ প্রসাদ হবে, ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ হবে, সেটা সবাই খাবে তারপর? সবাই খাবে, আমাদের আদিবাসীরা সবাই খাবে, এটা বাঙালিরা খাবে না, ওনাদের জন্যে আলাদা ব্যবস্থা করা আছে। এই দেখতে পাচ্ছ এই যে নাচ হচ্ছে সারা রাত, এই নাচ কিন্তু হবে, গান হবে, নাচ হবে, কোনো সময় আসরটা কিন্তু বন্ধ হবে না 24 মতো। দেখতে পাচ্ছ ওটা সারা রাত এরকমভাবে নাচ করবে। আর পাশে যে লোক আছে তারা কিন্তু দর্শকের জবাব শুনবে। আর এই গানগুলো সব কিন্তু আদিবাসী গান, দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, মানে একটা আদিবাসীর একটা এই যে এইখানে খাওয়ার ব্যবস্থা করেছে, দেখতে পাচ্ছ। এখানে যারা আসবে সবাই এখানে প্রসাদ গ্রহণ করবে, এখানে খিচুড়ি প্রসাদ, সবাই কিন্তু খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে, এখানে খিচুড়ি প্রসাদ হচ্ছে। পুজো আশ্রয় যেমন পুরোহিতকে ব্যবহার করি, তো এখানে যে আদিবাসী সম্প্রদায়ের পুজোর মধ্যেও কিন্তু ঠিক সেই রকমই আমরা একদিনকে পেয়েছেন, যিনি কিন্তু এখানে পুরোহিত। আপনি পুরোহিত তো? পুরোহিত। আচ্ছা, তো এখানে যে শুনলাম যে মোরগ বলি দেওয়ার বিষয়টা হয়, এইটা কি রীতিনীতিটা একটু সম্পর্কে একটু? এটা রীতিনীতি বলতে আমাদের পরম্পরামে এটা হয়ে আসছে, আর আমাদের সেই মন্ত্রতন্ত্র সেইগুলো শিখিয়ে দিয়েছে, সেইভাবেই করি। আর ওরা তো একটা পশু, ও তো কিছুই জানে না, অবলা জানিস, অবলা। সে তখন কি করব, আমি তাকে মানা শোনা করে তার কানে বললাম যে তোমার জায়গায় তুমি যাও বলে ওই যে ছেড়ে দিলাম, তখন সে মন্দিরে চলে আসলো। দূরের থেকে মন্ত্র বলে ছেড়ে দিলে যেখানে বলি দেওয়া হবে ও অটোমেটিক সেখানে চলে যাবে, সেখানে চলে যাবে, মানে একদম বলির সামনে। মুরগি এরকম, মানে মন্ত্র এরকম গুণ। এই হারিয়াটা কি দাদা প্রতি বছর কি পুজো এটা লাগে? হারিয়াটা একটা এমন জিনিস আমাদের আদিবাসীর মধ্যে, জন্ম হলেও হারিয়া লাগে, মৃত্যু হলেও হারিয়া লাগে, বিয়ে করলেও হারিয়া লাগে, পুজো করলেও হারিয়া লাগবে। হারিয়া হচ্ছে আমাদের আদিবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেটা পুরনো দিনে চলে গেলে রাজাদের আমলে যেটাকে বলা হতো সুরা, এইটা সেই সুরা। আচ্ছা আচ্ছা, এইটা সেই সুরা। তাদের অন্য পদ্ধতিতে তৈরি করতো, আর আপনাদের আমাদের ভাত দিয়ে এটা তৈরি করা হারিয়া, গরিব মানুষের সুরা এইটা। দেখো হারিয়া এটা যে, আচ্ছা আগে আমরা দেখিনি, তারপরে কি? আর এটা দেখি, এ তো ভাত, এটা ভাত, বাকুরগলি এবং কিছু গাঁতড়া মেডিসিন দিয়ে এটাকে তৈরি, চাল ভেজে এটা যা আছে, এই যা পরিমাণটা দেখাচ্ছে, এটা যদি ঘুটে 10 জন খায় সেখানে শুয়ে থাকে। এটা নিষাদ্রব্য, সম্পূর্ণ নিষাদ্রব্য, সম্পূর্ণ। হ্যাঁ, তো এই জিনিসটা তাহলে এটা কখন খাওয়া হবে? এটাকে আমাদের ওই তো বললাম, পুজোর সময় আমাদের কারো জন্ম হলে আমাদের হারিয়া লাগবে, মৃত্যু হলেও লাগবে, বিয়ে হলেও লাগবে। এ তুলে নিয়ে 3 ফোঁটা লাগে, 3 ফোঁটা আমার ঠাকুরের নামে দেওয়া হয়, বাকিটা আমরা সেবন করি। ঠাকুরের কিন্তু 3 দেখেছি জলের মতন থাকে, তাই এটা তো দেখছি ভাতের মতন। না 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 আছে, আমি দেখাচ্ছি। এই ওই যে দেখো, ওই যে দেখাচ্ছে জলের মতো এইটা যা আছে, এই যা বেরোবে, এবার এই জলটা শুধু খেতে হবে, তাই তো? হ্যাঁ, এটা বিশাল জিনিস, এটা ইংলিশ মদকে ফেল করে দেবে, ফেল করে দেবে। ও এই যে লঙ্কা দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, লঙ্কাটা, এটা লঙ্কাটা কিসের জন্য জানো? এখানে আমরা যতগুলো লোক আছি সবার দৃষ্টি সমান না, কারো যদি কুনজরে তাকায়, লেবু লঙ্কা থাকে দোকানের সামনে, নজরে যদি তাকায় এই লঙ্কাটা উপরে লাগবে, কিন্তু এইটার উপরে লাগবে না। এটা তো আমরা সেবন করবো। বুঝতে পেরেছি। এইটা খেলে কারো পেটের গন্ডগোল বলো কোনো অক্ষতি হবে না। যে কুনজরে তাকাবে তার নজরটাই লঙ্কার উপরেই যাবে। দোকানে দেখবেন লেবু থাকে, লঙ্কা থাকে, তার জন্য এটা দেওয়া হয়। বুঝতে পেরেছি। বানাতে কদিন লাগে? এটা গরমের সময় লাগে 4 দিন, আর শীতের সময় লাগে 6 থেকে 7 দিন। পুরো ওই পড়ে গিয়ে না অচল হয়ে গিয়ে কে পড়ে গেল? আমার ওয়াইফ। তারপরে কি হলো,
এইবার তখন এই ঠাকুরের কাছে মানত করে, মানত করে আজকে ওই যে চাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, নাচ গান করছে। 1 বছর আগে ওটা হয়েছিল, মানে প্যারালাইসিস 2 বছর আগে প্যারালাইসিস হয়ে গেছিলেন আপনি আমি আচ্ছা। হ্যাঁ মানে আনন্দের মাধ্যমে একজন আমাকে ধরেছে, আমি পড়ে যাই, পড়ে গেলে এখানে যে কেটে গেছে 3টে সেলাই পড়েছে, দিয়ে পুরো হাত পা পড়ে গেছিল। তারপরে ডাক্তারের কাছে গেলাম কল্যাণীতে, সর্বশরীর ফটো করেছে, করার পরে বলল যে আপনি যে পড়লেন ওইভাবে আপনি শিরা কেটে মরে যাননি, তাই কপাল ভালো। হ্যাঁ, তারপরে আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি আবার তোমার থানে, তাহলে আমাদের যে এই যে 4 জন যে ওই ঠাকুরটাকে ইয়ে করছে, পরিচালনা করছে, তাদেরকে আমি ফল 5 রকম ফল দিয়ে, তাদের এটা তো উপোস থাকে, আজকের দিনে কালকের দিনে উপোস থাকবে, যে গুড় জল খেতে হয়, তারপরে ফল মাকড় খেতে হয়, সেই এগুলো আমি আজকে ওদের মানে দান করেছি, দিয়ে আমি আজকে সুস্থ হয়ে আমি আবার সেই জায়গাতে আসতে পেরেছি। আচ্ছা, ওখানে কি ওই ওষুধ রূপে ঘটের জল খাইয়েছে? ঘটের জল খাইয়েছে, আমাদের ওই ঘটেই সব কিছু। হ্যাঁ, আর ঘটের জল থেকেই আমি সুস্থ হয়েছি, আর সুস্থ হয়ে আজকে আমি এই জায়গাটা আবার আসতে পেরেছি। কিন্তু আমাদের ঠাকুর নিরাকার, ওই দেখছেন তো একটা ডাল, আমাদের নিরাকার, মানে প্রকৃতিকে পুজো করা হয়, আমরা প্রকৃতিকে পুজো করছি, প্রকৃতিকে পুজো করা হচ্ছে, আমরা ওটাকেই বিশ্বাস করি। আর যত রকমের আমরা উপস্থাপস করি, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, অন্য কিছু বলুন, আমরা যা করি এগুলো বাঙালিদের সঙ্গে মিশে আমরা এখন তাদের দেখা দেখিতে এইসব করছি। অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল পুজোই হচ্ছে এটাই, এটা একটা হয়, আর মাঘ মাসে 1 তারিখ একটা হয়, সেটা কি নাম? সেটা খালি পুজো, সেটা যত 12 মাসের যত পুজো, ওই পুজোটা আমরা সব মোড়ক কেটে সেদিনকে বলি দিয়ে রক্ত দিয়ে আমরা পুজো দিই ঠাকুর। আচ্ছা, মূর্তি পুজো কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না বলুন তো, কি বলুন তো, মূর্তি তৈরি করেছি অরিজিনাল কি জানি আমরা এই ঠাকুরের এই মূর্তি, এটা তো মানুষ অনুমান করেই করছে, অনুমান করেই তো, তাহলে বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, অবশ্যই হয়। হ্যাঁ, আপনাদের তো আদি যারা ছিলেন তারা তো সেই শিকার করা, বনে শিকার করতে যেত, এইসব হচ্ছে আপনাদের যে রীতি ছিল। এখন আমাদের যে সময় বয়স, আমরা সে সময় হয়তো শিকার করছি, শামুক খাচ্ছি, ইঁদুর খাচ্ছি, আমাদের যেটা যেটা আমরা পূর্বপুরুষরা খেয়ে এসেছে, কিন্তু এখন আমাদের ছেলে মেয়ে উন্নত মানুষ ছেলে মেয়ের সঙ্গে মিশছে, বুঝেছেন তো? এগুলো কি এখন হয়? এগুলো এখন হয়? এখন হয় বলতে এখন হয়, সেটা আমরা খাই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা আর খায় না। আমার ছেলেমেয়েরা পুরো বাঙালির দিকে চলে যাচ্ছে, এখন ভাষাও বলতে পারে না। আমি যে এত পরিষ্কার বাংলা বলতে পারছি, আমিও একদিন বাংলা বলতে পারতাম না। আমার ভাষাটাকে আমি কোথাও যখন যাই তখন আমি আমার ভাষাই বলি। কি কি শিকার করা হয় এখন? কি বন বিড়াল মারে, ইঁদুর মারতে যায়, শামুক, ঝিনুক, পাখি, কাঠবিড়ালি, মানে যত রকমের পশু পাখি আছে মোটামুটি আমরা এখন যদি নাও খাই, একটা দুটো হয়তো বেঁচে খাই, আমাদের দাদুরা, আমার শ্বশুররা, আমার বাবারা, তারা হয়তো সবই খেয়েছে। হ্যাঁ, এখন আমরা হয়তো দুটো ছেড়ে একটা খাই, আমাদের ছেলেমেয়েরা একটাও খায় না, এটাই সিস্টেম। বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। কি বলেন তো, আমার বাঙালি ছেলে করবেন না, বাঙালি ছেলে দেখবেন না, ও বলে আমার জাতে গর্ব, আমার জাতের ছেলেই চাই। হ্যাঁ, অবশ্যই। এখানে এসে একটা বোনের সঙ্গে তো পরিচয় হলো, তো এই যে যাই না, তোমার নামটা কি? অর্পিতা ওরাং। তো এই বোনকে কিন্তু দেখে মনে হবে না যে আদিবাসী সম্প্রদায়, ঠিক আছে? লজ্জা পাচ্ছ কেন? তাতে কি হয়েছে? এখনকার যেসব আদিবাসী আছেন তারা চাকরি বাদা করছে, এখন অনেকে আদিবাসী সম্প্রদায়ের রেলে চাকরি করছে, আর্মিতে চাকরি করছে, মাস্টারি করছে। তো এই যে বোন, তুমি কোন ক্লাসে পড়ো? বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, আর কিন্তু কেউ দেখে বলতে পারবে না যে আদিবাসী সম্প্রদায়। তো আদিবাসীর ভাষা কি জানা আছে? কিছু জানা আছে? এই যে বলছি একটু একটু, তুমি তো শিক্ষিত, তোমাদের যে ভাষাটা এটা যে অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তো কিছু ভাবতে হবে, যে সেটাকে যাতে হারিয়ে না যায়, তাই তো নাকি? বলছি যে আদিবাসী নিজের সম্প্রদায়ের প্রতি ভালোবাসা, গর্ব আছে, তাই না? তাহলে ভাষাটাও তো সেইভাবে একটুখানি আয়ত্ত করা উচিত। একটু একটু পারলে হবে না, আস্তে আস্তে তোমাদের যেহেতু ভাষার এখানে কাউকে কোনো শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় এখানে ভাষাগুলো কাউকে পড়ানো হয়?
আচ্ছা, এটা কি ল্যাঙ্গুয়েজ লেখা আছে কোথাও? নেই। এর বই আছে। বই বই আছে? আছে? তো তোমাদের বাড়িতে যেহেতু অনেকে এখনকার জেনারেশন কিন্তু অনেকেই পারছে না, সেটা যেহেতু তুমি শিক্ষিত হচ্ছ, তো সেটাকে আস্তে আস্তে সবার সামনে তুলে ধরো, বইগুলোকে সবাইকে তুলে ধরো। যেমন তুমি একটা আদিবাসী মেয়ে হয়ে বলছো আদিবাসী ছেলেকে বিয়ে করো, তো কালচারটাকে তো ধরতে হবে। হ্যাঁ, সেটা আমি সেটা বলতে চাচ্ছি। ছেলেটাকে বিয়ে করলে কিন্তু হবে না, তুমি ধরতে চাও সেই কালচারটাকে ধরে রাখো। যে আদিবাসী ছেলেকে বিয়ে করতে হলে মানে কিসের জন্য? কালচারটা ধরে রাখবো। তার জন্য তো যারা শিক্ষিত তাদের তো এগিয়ে আসতে হবে। যে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকেও আমরা একই কালচারে এখন নিয়ে যাব। তা এবার সবাই তো তা পারবে না, যারা একটা শিক্ষিত হবে তারাই পারবে। সেই হিসেবে তোমার কিন্তু এগিয়ে আসা উচিত তাদের জন্য, অন্তত যে ছোট ছোট বাচ্চারা যাতে কালচারটা এখনো ধরে রাখে। নিজে একটু পড়াশোনা করে ওই লেভেলের লোককে একটু জানানো উচিত, যাতে সবাই এই কালচারটা ধরে রাখতে পারে। এই সম্প্রদায়কে কি আস্তে আস্তে সবার সামনে তুলে কি বার্তা? কি বার্তা দিতে চাও মানুষের কাছে? মানে আমাদের যে কালচারটা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। তাহলে যে তুমি ঘরে বসে রয়েছে, তোমাদের কালচারের যে নৃত্য হচ্ছে, তুমি কি একবারও গেছো সেখানে নাচ করতে? আমি নাচি তো। তাহলে সেটা তো যেতে হবে। তো আমাদের ভিতরে আমাদের সনাতন ধর্মের যারা আছে, আমরাও কিন্তু ধুতি পরতে লজ্জা পাই, পাঞ্জাবি পরতে লজ্জা পাই, হ্যাঁ, পুজোয় যেতে লজ্জা পাই, কিন্তু সেটা করলে তো হবে না, সেখানটা এগিয়ে যেতে হবে। ঠিক আছে, এবারে এই যে আমার বাবা ধুতি গেঞ্জি পরে এখানে পুজো করতে এসেছে। হ্যাঁ, উনি তো পুজো করে, উনি তো এখানের ব্রাহ্মণ, সেটা বললো। আর ওনার আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যেটা বললাম সেটা মাথায় রেখে তারপরে এগিয়ে যাও। ঠিক আছে, দেখো আমরা এখন বাড়ি যাবো, রাত 9:30 বাজে প্রায়। তো আমাদের কিন্তু না খেয়ে যেতে দিচ্ছে না, প্রসাদ খেতেই হবে। এমন জোর করলো, তাই দুজনে বসে পড়লাম প্রসাদ খেতে।